বেনিফিট হচ্ছে, যে দেখা গেল একজনকে সাহায্য করে, মানে তুই বলতে যাচ্ছিস যে বিটা 10টা ধরলো হাত থেকে, তো হ্যাঁ মানে যাদের দেখুন আর এর মানটা বেশি হবে, মানে যাদের আইডেন্টিক্যাল টুইনস হবে, তাহলে তো তাদের বেনিফিটও বেশি হবে, কারণ তাদের ডিএনএ তো আবার বেশি করে সঞ্চারিত হবে। হুম ওরকম কি কোনো হবে যে আর বেশি হলে বিও বেশি হবে? অবশ্যই। তোর যদি দেখ, এক মনে কর এই দুইজন আমার আমি দেখাচ্ছি তোকে, এই আইডেন্টিক্যাল টুইন দুইটা, মনে কর দুইজন ছেলে, দাঁড়া আমি তোকে এটা কাটা দিয়ে লিখি। মনে কর এই দুইজন ছেলে, আর এইখানে ওর ঠাকুমা আছে, ঠাকুমা আছে মনে কর, ঠাকুমা, দাঁড়া আর জয়েন করেছে, একটু জয়েন করে নি। এবার মনে কর ঠাকুমাও জলে ডুবে গেল, আর ওর ভাইটাও জলে ডুবে গেল। এইবার এই যে ছেলেটা আছে, কাকে বাঁচালে এর লাভ হবে? ওর ঠাকুমাকে বাঁচালে লাভ হবে, না ওর ভাইটাকে, যমজ ভাইটাকে বাঁচালে লাভ হবে? নিশ্চয়ই তার যমজ ভাইটাকে, কারণ যমজ ভাইটার সঙ্গে এর ডিএনএ কি মিল আছে বেশি। এইখানে বেনিফিটটা কোথায় বেশি? এই যমজ ভাইটাকে বাঁচালে। আর ঠাকুমাটাকে বাঁচালে কোনো লাভ নেই, কারণ ঠাকুমার সঙ্গে তার জেনেটিক্যালি কি ডিফারেন্স আছে অনেক। বুঝলি ব্যাপারটা? হ্যাঁ স্যার, বুঝলাম এখন। তো এই হচ্ছে ব্যাপারটা, যে যত রিলেটেড বেশি হবে তোর বেনিফিটের মানটা তত বেশি হবে। এবার যদি তোরা বইয়ে আসিস, তাহলে দেখতে পাবি এই জায়গায় এই গল্পটা দেওয়া আছে। আমি যা কিছু বললাম একটু পড়ে দেখবি এই জায়গাটা। আর হ্যামিল্টনের এই পাখি টাখি এগুলো পড়ার দরকার নেই, একই জিনিস বারবার, তোরা মৌমাছিটা পড়বি তাহলেই হবে। এই জায়গাটার প্রয়োজন নেই, এইটুকু। এখান থেকে আবার পড়বি অ্যালস্ট্রুইজম সম্পর্কে হ্যামিল্টন কি বলেছে। এই যে নীতিটা কি বলে, জীব তার নিজের সংরক্ষণ ভালোর জন্য অ্যালস্ট্রুইজম দেখায়, যে নিজের মূল্য কেবলমাত্র নিকট আত্মীয়দের পরিচর্যা করে। মানে নিকট আত্মীয় বলতে জেনেটিক্যালি মিল থাকবে। এইটুকু করে নিস, বাকি মাঝখানে এইটুকু বাদ, মাঝখানে এইটুকু বাদ, তারপর রেকর্ডিংটা মাঝখানে কেটে গেল। এবার সেক্সুয়াল সিলেকশন দেখতে থাকো। এবার সেক্সুয়াল সিলেকশনে এখানে একটা প্রাণীদের মধ্যে মারামারি হয়, অথবা একজন আরেকজনকে বেছে নেয় মিলনের জন্য। তারপরে এটা যদি বই থেকে পড়তে চাস একটু কনফিউজড হবি, তো এখান থেকে দেখবি। একটা আছে দেখ ইন্ট্রাসেক্সুয়াল সিলেকশন, আর আছে ইন্টারসেক্সুয়াল সিলেকশন। যেমন ইন্টার কি বলা আছে এই সংজ্ঞাটা দেখ, একই লিঙ্গের সদস্যদের মধ্যে মেট পাওয়ার জন্য প্রতিযোগিতা। যেমন দুইটা পুরুষ হরিণ, মনে কর দুইটা পুরুষ হরিণ, দুইজনের মধ্যে মারামারি হবে, মারামারি হওয়ার পর যে জিতবে সে একটা ফিমেলের সঙ্গে মিলনে অংশগ্রহণ করবে। এই ধরনের সিলেকশনকে আমরা কি বলবো? ইন্ট্রাসেক্সুয়াল সিলেকশন। আর ইন্টারটা কি হবে? এখানে কি এক লিঙ্গের সদস্য অন্য সদস্যকে মেট হিসেবে বেছে নেয়। নর্মালি এই ধরনের সিলেকশনে মেয়েরা ছেলেদেরকে বেছে নেয়। যেমন এই যে ফরেস্টে তো অনেক ধরনের ময়ূর, মানে অনেক ছেলে ময়ূর এরকম করে পেখম মেলে নাচে। এবার মেয়ে ময়ূরটা কাকে সিলেক্ট করে তার পার্টনার হিসেবে? যার পেখমের সৌন্দর্যটা বেশি। তাহলে উপরেরটাতে ক্ষেত্রে দুইজন মারামারি করে যে জিতবে সে মিলন করবে, আর নিচেরটার ক্ষেত্রে একজন, মানে একটা লিঙ্গের, মানে এখানে আমাদের কে সিলেক্ট করছে? স্ত্রীটা পুরুষটাকে সিলেক্ট করছে মেড হিসেবে, যে বাচ্চাটা কি হবে। এবার এই সিলেকশন করতে গিয়ে আর একটা দেখ, এবার কেন এখানে মেয়েরা ছেলেদেরকে বেছে নেয়? যে মানে দেখ, যেই ময়ূরটার তোর পেখমটা বড় তার নিশ্চয় ফিটনেস অনেক বেশি। তাহলে এই মেয়েটা ভাবে যে ওই শক্তিশালী ময়ূরটাকে বিয়ে করলে তার যে বাচ্চাটা হবে সেটা বেটার সুরক্ষিত থাকবে এবং বেটার সৌন্দর্য যুক্ত হবে। তার জন্য মেয়েটা এই পুরুষটাকে বেছে নিল। ঠিক যেমন ব্যাঙেদের মধ্যে হয়, যে সমস্ত ব্যাঙেদের গলার আওয়াজ বেশি তাদের ফিটনেসও বেশি।
তার জন্য মেয়ে ব্যাঙগুলো সেই সমস্ত ছেলেদের সঙ্গেই মিটিং করে যাদের মধ্যে কি থাকে, মানে গলার ভয়েস বেশি থাকে। যেমন এটা একটা এক্সপেরিমেন্ট দেখ, এখানে বলছে তোর এসসি, মানে এখানে শর্ট কল, মানে যে সমস্ত ব্যাঙের মানে আওয়াজটা কম থাকে, আর লং কল মানে এলসি, এখানে এর ভয়েস অনেক বেশি। তো এইবার এক্সপেরিমেন্ট করে বিজ্ঞানীরা দেখেছে যে সমস্ত ব্যাঙের মধ্যে মানে এই লং কল আছে তাদের লার্ভার সার্ভাইভাল ক্ষমতা বেশি, তাদের লার্ভার গ্রোথ বেশি, তারা খুব তাড়াতাড়ি ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তরিত হয়। তার মানে এর থেকে কি বোঝাচ্ছে, যারা লং কল ব্যাঙ তারা হচ্ছে বেশি শক্তিমান, এর জন্য ফিমেলরা সেই শক্তিমান ছেলেটাকে বেছে নেয়। এটা হচ্ছে তোর কিসের এক্সাম্পল, ইন্টারসেক্সুয়াল সিলেকশনের এক্সাম্পল। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তোর বইয়ে আছে, এইখান থেকে মানে খুবই বাজেভাবে দেওয়া। তুই যদি পড়িস এই যে ইন্টারসেক্সুয়াল আর ইন্ট্রাসেক্সুয়াল, এখানে ব্যাঙও দেওয়া আছে, সবই দেওয়া আছে। সমঝা? এইবার আমরা আমাদের মেইন টপিক যেটা, সেটার মধ্যে ঢুকবো, জিন প্রবাহ। এই জিন প্রবাহ পড়ার আগে অন্য কিছু আমরা পড়ি। এটা পড়ার আগে তোকে আগে অনেক কিছু বুঝতে হবে। জিন প্রবাহ পরে তার আগে এই জায়গাটার দিকে তাকাও, বুঝবি। হ্যাঁ, এবার ওই হার্ডি উইনবার্গ সূত্র অঙ্ক টঙ্ক করতে গেলে তোকে এই জায়গাটা বুঝতে হবে। পেজ নাম্বার 543-এ আছে জেনেটিক ড্রিফট, একদম উপরের দিকেই পাবি জেনেটিক ড্রিফট পয়েন্টটা আছে। জেনেটিক ড্রিফট কি, একটা সুন্দর করে সংজ্ঞা দেওয়া আছে, র্যান্ডম চেঞ্জ ইন জিন ফ্রিকোয়েন্সি অর অ্যালিল ফ্রিকোয়েন্সি। তাহলে জিন ফ্রিকোয়েন্সি আর অ্যালিল ফ্রিকোয়েন্সি চেঞ্জকেই আমরা বলি কি, জেনেটিক ড্রিফট। এবার কি জিন ফ্রিকোয়েন্সি কি অ্যালিল ফ্রিকোয়েন্সি সেটা দেখ। এটা এই জেনারেশন 1 এই গাছগুলোর দিকে তাকাবি। এখানে কিছু উদ্ভিদের ছবি দেওয়া আছে এবং তাদের অ্যালিল গুলো দেওয়া আছে। সিআর 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 যদি থাকে তাহলে ফুলটা হয় রেড কালারের, আর যদি একটা সিআর থাকে তাহলে ফুলটা হয় গোলাপি, আর যদি তোর এখানে তো সাদা ফুল আছে, এই যে দুইটাই সিডাব্লিউ সিডাব্লিউ থাকে তাহলে হচ্ছে তোর সাদা ফুল হয়। তাহলে এইখানে এই জায়গাটায় টোটাল আমাদের অ্যালিল সংখ্যা কতগুলো আছে গুণ তো, গুণে দেখো টোটাল কয়টা আছে এখানে অ্যালিল, মানে সিআর কয়টা আছে, সিডাব্লিউ কয়টা আছে, টোটাল গুণ, গুনতে থাক। তাহলে এখানে 2টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা। তাহলে এখানে টোটাল আমাদের অ্যালিল আছে কয়টা, 20টা। এবার 20টার মধ্যে গুণ তো ক্যাপিটাল সিআর কয়টা আছে, ক্যাপিটাল সিআর কয়টা আছে গুণ। দাদা 14টা আছে। 14টা আছে, তার মানে পেন গেল, তাহলে 20/14 কত হচ্ছে আমাদের, 0.7 দাঁড়াচ্ছে না, একই না? আর বাকি 6টা আছে দেখবি, তাহলে এইটা হচ্ছে তোর সিআর অ্যালিল, আর সিডাব্লিউ অ্যালিল আছে দেখবি কয়টা, 6টা, তাহলে 6/20। এবার অ্যালিল ফ্রিকোয়েন্সি আমরা বের করি যে সর্বোচ্চ মানে টোটাল অ্যালিলের সংখ্যা বাই ওই অ্যালিলটা কয়টা আছে। তাহলে এখানে সর্বোচ্চ কয়টা, 20টা। টোটালের মধ্যে আমাদের যেই অ্যালিলের ফ্রিকোয়েন্সি গুনছি সেটা কয়টা, 14টা। তার মানে 20/14 করলে সেই অ্যালিলটা টোটালটার মধ্যে কতগুলো আছে সেটা আমরা বুঝতে পারলাম। এইটাকেই বলে অ্যালিল ফ্রিকোয়েন্সি। এখানে কোন অ্যালিলের ফ্রিকোয়েন্সি বললাম, সিআর অ্যালিলের। এবার সিডাব্লিউ অ্যালিলের ফ্রিকোয়েন্সি বলতে আমরা কি বুঝছি এখানে, যে টোটাল অ্যালিলের মধ্যে সিডাব্লিউ কয়টা আছে। তার টোটাল অ্যালিল হচ্ছে তোর 20টা, তার মধ্যে সিডাব্লিউ আছে 6টা, তাহলে এটার এই সিডাব্লিউ অ্যালিলের ফ্রিকোয়েন্সি কত, 0.3, ভাগ করে দাও, এটাই আসবে। এবার অ্যালিল ফ্রিকোয়েন্সি সবসময় 1 হয় না, কারণ দেখ এখানে এই যে সিআর অ্যালিল 0.7 আর
0.3 হচ্ছে সিডাব্লিউ, টোটাল যোগ করে 1ই হবে। এইটুকু জিনিস কি বুঝলি? অ্যালিল ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? যেই অ্যালিলটা তুই খুঁজছিস সেটা টোটালের মধ্যে কয়টা আছে, ওটাকে আমরা বলবো অ্যালিল ফ্রিকোয়েন্সি। কারো অসুবিধা থাকলে আমাকে দাঁড়াই দিবি এখানে, যে আরেকবার আমাকে বলো তো। তাহলে এইটুকু জায়গা তো আশা করি ক্লিয়ার হলো। এবার দেখো, এই জেনারেশন 1-এ আমাদের অ্যালিল ফ্রিকোয়েন্সি এই। এবার দেখা গেল পরবর্তী জেনারেশনে অ্যালিল ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে। দেখ এই দেখ, এদিকে দেখা 0.5 পিটা হয়ে গেল, আর কিউ অ্যালিলের ফ্রিকোয়েন্সি, মানে এখানে সিআর অ্যালিলটার ফ্রিকোয়েন্সিটাকে পি দ্বারা চিহ্নিত করা হচ্ছে, আর সি ডাব্লিউ অ্যালিল ফ্রিকোয়েন্সিটা কিউ দ্বারা চিহ্নিত করা হচ্ছে। আর পরবর্তী জেনারেশনে দেখ, কিছু অ্যালিল সিলেক্ট হলো, আবার কিছু অ্যালিল চলে গেল। দেখ তো কোন অ্যালিলের সংখ্যা কমে গেল? সিআর অ্যালিলের সংখ্যা কমে গেল। মানে এখানে একটা এক্সাম্পল দিয়েছে, কোনো কারণে দেখা গেল এই সিআর অ্যালিলের সিলেকশনটা কম হয়েছে। তাহলে দেখ তো এবার কয়টা হলো টোটাল সিআর অ্যালিল? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে 20টার মধ্যে আমাদের এবার 10টা আছে সিআর অ্যালিল, আর বাকি সিডাব্লিউ আছে কয়টা? আমাদের 10টাই আছে। তাহলে দেখ জিন ফ্রিকোয়েন্সির আমাদের কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে না? পরবর্তী জেনারেশনে দেখা গেল আবার এই সিআর অ্যালিলটা বেশি করে সিলেক্ট হচ্ছে এবার, এবং সিডাব্লিউ অ্যালিলটা সিলেক্টই হলো না। তাহলে দেখ 20টা অ্যালিলের মধ্যে জেনারেশন 3-তে 20টাই কি পাচ্ছিস তুই? সিআর পাচ্ছিস। তার মানে 20/20 কত হচ্ছে? 1। আর যেহেতু তুই সিডাব্লিউ একটাও পেলি না, তাই এখানে ফ্রিকোয়েন্সি কত হয়েছে? 0। এই যে জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে, এই ঘটনাটাকেই বলা হয় জেনেটিক ড্রিফট। জেনেটিক ড্রিফট মানে র্যান্ডম চেঞ্জ। র্যান্ডম, এখানে কেউ বলতে পারবে না যে কোন অ্যালিলের ফ্রিকোয়েন্সি কখন বাড়বে বা কোন অ্যালিলের ফ্রিকোয়েন্সি কখন কমবে। এটা হচ্ছে জাস্ট বেসিক একটু। এবার এরপর অনেক কিছু আছে যেগুলো আমাদের করতে হবে। এইটুকু, এই ছবিটা বুঝলি কিনা আমাকে বলতো। ও স্যার, এটা কি অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে হয়? এটা জাস্ট একটা এক্সাম্পল দিছে যে তোর সিআরটা হচ্ছে প্রকট অ্যালিল আর সিডাব্লিউটা হচ্ছে প্রচ্ছন্ন, দুটা মিলে থাকলে অসম্পূর্ণ প্রকট। এটা হিউম্যান পপুলেশনে আমরা দেখব। মানে অসম্পূর্ণ প্রকটতা না থাকলেও হবে? হ্যাঁ, এখানেও হবে। এখানে জাস্ট এক্সাম্পলটাতে একটা ফুলের ছবি দিয়ে বোঝানো হচ্ছে যে 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 কোনো সময় পরিবেশ যে কোনো জেনোটাইপকে বা যে কোনো অ্যালিলকে সিলেক্ট করতে পারে। আর যখন নেচার একটা অ্যালিলকে ফেভার করবে, তখন তোর জেনোটাইপ ফ্রিকোয়েন্সি বল বা জিন ফ্রিকোয়েন্সি বল বা অ্যালিল ফ্রিকোয়েন্সি বল চেঞ্জ হয়ে যাবে। বুঝলি? এবার আমরা আসবো কোথায়? বইয়ের মধ্যে। বইয়ের মধ্যে সবার বইই আছে, অন্য বই যাদের আমি জানি না ওটা কোথায় আছে। এবার এই যে দেখবি, এই সংজ্ঞা থেকে পড়া শুরু করবি। যখন একটি বৃহৎ পপুলেশনে, এই সংজ্ঞাগুলো যে থাকে না, এইগুলা, এই জায়গাটা শুধু মনে রাখবি, জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন হয় তখন তাকে আমরা বলি জেনেটিক ড্রিফট। র্যান্ডম চেঞ্জ ইন জিন বা অ্যালিল ফ্রিকোয়েন্সিকে আমরা বলি জেনেটিক ড্রিফট। এইবার জেনেটিক ড্রিফট, এইখানে একটা সুন্দর এক্সাম্পল দেওয়া আছে। দেখ এখানে একটা টসের কথা বলা আছে। কি বলছে? মনে কর একটা কয়েনকে তুই 10 বার টস করলি, তাহলে হিসাব করলে প্রত্যেকবারে আমাদের একবার হেড পড়বে, একবার টেল পড়বে। এবার যদি তুই প্রবাবিলিটি হিসাব করিস, প্রত্যেকবার টস করলে একবার হেড একবার টেল পড়বে। কিন্তু তুই যদি 10 বার টস করিস, 5 বার হেড আর 5 বার টেল আসার কথা হিসাব করলে, তাই তো? যদি বাস্তব হিসেবে প্রত্যেকবার যেহেতু একবার করে হেড টেলই পড়বে, তাহলে এই হিসাব করলে 50% টাইম তোর, মানে 10 বার করলে তোর 5 বার কি হওয়া উচিত? হেড, আর 5 বার কি হওয়া উচিত? ট্রেল। কিন্তু এটা কি সবসময় হওয়া সম্ভব? হতে পারে যে 6 বার হেড পড়েছে আর 4 বার ট্রেল পড়েছে, বা 4 বার হেড পড়েছে 6 বার
টেল পড়েছে, এরকমও হতে পারে। তাহলে বাস্তবে তোর হওয়ার কথা ছিল এটা, কিন্তু বাস্তব থেকে চেঞ্জও হতে পারে। এই যে চেঞ্জ হয়ে গেল, এই চেঞ্জটাকে আমরা বলি স্যাম্পলিং এরর বা স্যাম্পলিং ত্রুটি। কি বললাম? এই যে প্রকৃত সম্ভাবনা থেকে যে ফলাফলটা একটু আলাদা হলো, 5 বার হেড 5 বার টেল পড়ার কথা ছিল কিন্তু সেটা হলো না, এটাকেই আমরা বলি কি স্যাম্পলিং ত্রুটি। এটা কেন করছি আসবো আস্তে আস্তে কিন্তু, হ্যাঁ। এটা এবার তুই যদি এই টসের পরিমাণটা বৃদ্ধি করিস, তাহলে এখানে অনুপাত কত হচ্ছে তোর? 5/5 করলে 1:1 হচ্ছে। মনে কর টসের পরিমাণ তুই যদি 100 করিস, তাহলে তোর এই হেড টেল আসার চান্সটা 50-50 কাছাকাছি চলে যাবে। এবং তুই টসের পরিমাণ যদি 1000 বার টস হেড টেল করিস, তাহলে খুব চান্স আছে যে অনুপাতটা একদম 50-50 কাছাকাছি থাকবে। এখানে বোঝাতে চেয়েছে যেটা, যে তুই যত টস করবি তোর স্যাম্পলিং এরর হওয়ার চান্স তত কম, আর যত কম টস করবি তোর স্যাম্পলিং এরর হওয়ার চান্স তত বেশি। বুঝলি ব্যাপারটা? এই জায়গাটা কি বলছে? কারো যদি অসুবিধা হয় আমাকে বল। যে যত কম টস করবি তোর 50-50 বা চান্স কম, কিন্তু যত তুই টসের সংখ্যা বৃদ্ধি করবি তোর মানে 50-50% আসার চান্স বেশি থাকবে। দেখা গেল তুই 1000 বার টস করলি বা 100 বার করলি, তার মধ্যে দেখা যেতে পারে যে তোর 55 বার হেড পড়লো আর তোর 45 বার কি পড়লো? ট্রেল পড়লো। এবার তুই দেখবি, এটা অনুপাত করে দেখবি ওই 1:1 ঠিক কাছাকাছি যাচ্ছে। এবার সংখ্যাটাকে যদি 1000 করিস বা 1,00,000 করিস, সংখ্যাটা ততই 50-50% দিকে আসতে থাকে। এবার এটা কেন এখানে এক্সাম্পলের মধ্যে দিয়েছে, তার জন্য এই দিকে দেখবি একটা ঘটনা দেওয়া আছে। এই পেজে দেখবি এই যে যেই স্যাম্পলিং ত্রুটিটা সম্বন্ধে মানে বের করার একটা সূত্র আছে, ডেল্টা ইকুয়াল টু √P/Q/2n। এবার কি জিনিস এটা? এখানে এই নিচে দেখবি আরেকটা এই সদস্য সংখ্যা কত ধরছে? 5000। এন মানে পপুলেশন সংখ্যা, 2 দিয়ে গুণ। এবার 5000 পপুলেশন সংখ্যা 2, আর দেখা গেল ওই 5000 সদস্যের মধ্যে একটা যে কোনো একটা অ্যালিলের ফ্রিকোয়েন্সি ধরেছে 0.5 আর একটা অ্যালিলের ফ্রিকোয়েন্সি ধরেছে 0.5। তাহলে স্যাম্পলিং ত্রুটিটা কত দাঁড়াচ্ছে? 0.005। এবার দেখা গেল একটা ছোট পপুলেশন নিল যেখানে টোটাল সদস্য সংখ্যা কত? 50। তাহলে এখানে তুই মানগুলো বসালি, স্যাম্পলিং ত্রুটি কত হচ্ছে? 0.05। তাহলে এখানে বোঝাতে চেয়েছে যেটা, যে পপুলেশনে যদি সদস্য সংখ্যা বেশি হয়, সেই পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সির মানে পরবর্তী জেনারেশনে যে জিনের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে সেটা চান্স অনেক কম। এটা কতটুকু হচ্ছে? কিন্তু যদি পপুলেশনের সদস্য সংখ্যা কম হয়, তাহলে সেই পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জের মাত্রা বেশি হবে। দেখ এখানে 0.05, এখানে 0.005, এটার মান তো অবশ্যই বেশি। ব্যাপারটা বুঝলি? তাহলে উপরে যে টসের গল্পটা দিয়ে বোঝাতে চেয়েছে যে একটা ছোট পপুলেশনে স্যাম্পলিং ত্রুটি হওয়ার চান্স বেশি, মানে জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জের প্রবণতা বেশি থাকে। আর যদি একটা বড় পপুলেশন হয়, সেখানে জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জের পরিমাণ অনেক কম হয়। বুঝলি ব্যাপারটা? কেউ বুঝতে না পারলে বলবি। এখানে কিন্তু টোটাল 2 পেজে এইটাই হচ্ছে মেন কথা, যে বড় পপুলেশনারে চেঞ্জের পরিমাণটা অনেক কম, ছোট পপুলেশনে অনেক বেশি। এগুলোর এক্সাম্পল দিয়ে পড়বো আমরা। এই জায়গাটা বুঝলি কিনা বল। শোনা যাচ্ছে না? টচিংটা আবার বলো। কোনটা?
টসিংটা ওখানে আমার নেট ইস্যু ছিল। শোনা যাচ্ছে না তোর কথা, কাইটে কেটে আসতেছে, একটু বাইরে বের হয়ে বল, মেসেজ কর না হয় লাইক। ওই ওই যে উপরেরটা টসিংটা হেডটেলটা। ও হেডটেলটা বলছে যে তুই যদি যত, তাহলে এখানে দেখলি না যত কি বলতেছে পপুলেশনটা ছোট, জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জের পরিমাণটা তত পরবর্তী জেনারেশনে বেশি হবে। এটা না উপরেরটা। হ্যাঁ, এটা থেকেই তো এটাতে আসবি। হ্যাঁ। আর এখানে ওই ব্যাপারটাই বলছে যে তুই যত কম টস করবি তোর ওই স্যাম্পলিং ত্রুটিটা তত বেশি হবে। তুই যদি 10 বার টস করিস, চান্স তোর খুব কম যে তুই 5 বার হেড 5 বার টেল পাবি, মানে অনুপাতটা 5 বার হেড 5 বার টেল পাবি, তবেই তো অনুপাতটা 1:1 পাবি। আর তুই যদি বেশিবার টস করিস তাহলে তোর চান্স বেশি আছে যে অনুপাতটা 1:1 এর কাছাকাছি আসবে। এইখানে এইটাই বলছি। 1:1 আসা মানে কি, তোর স্যাম্পলিং ত্রুটি কম। সমঝা? হ্যাঁ এইখানে দেখ বড় ঠিক এক পপুলেশনে বড় ছোট পপুলেশন হওয়া অ্যালিলের পরিবেশন করে বড় বড় ও ছোট হওয়ার, এই দেখ এইখানে দেখ একইভাবে পপুলেশন বড় ও ছোট হওয়ার উপরে কোনো অ্যালিলের স্থিরতা নির্ভর করে। পপুলেশন বড় হলে অ্যালিল ফ্রিকোয়েন্সি আশানুরূপ না হলেও কাছাকাছি থাকে, মানে 1:2, মানে চেঞ্জটা কম হয়। আর পপুলেশন ছোট হলে এই দেখ জিন ফ্রিকোয়েন্সির মধ্যে এই যে বিচ্যুতি বেশি দেখা যায়, বড় রকমের চেঞ্জ দেখা যায়। লাস্ট লাইন এই জায়গাটায় মেন ব্যাপারটা লেখা আছে। এবার এটা তো গেল জেনেটিক ড্রিফট। তাহলে ওই সংজ্ঞাটা লিখে রাখবি, র্যান্ডম চেঞ্জ ইন অ্যালিল ফ্রিকোয়েন্সি ইজ কল্ড জেনেটিক ড্রিফট, হঠাৎ আকস্মিক পরিবর্তন। এবার জেনেটিক ড্রিফট একজন বিজ্ঞানী ধারণা দেন, এই যে সিওয়াল রাইট, এর জন্য এই জেনেটিক ড্রিফটের আরেকটা নাম হচ্ছে সিওয়াল রাইট ইফেক্ট। এবার কিছু দাদা র্যান্ডম চেঞ্জ ইন তারপরে কি বললা? জিন অর অ্যালিল ফ্রিকোয়েন্সি। আচ্ছা এবার দেখ এই যে দেখ ছোট পপুলেশনে জেনেটিক ড্রিফট মেইনলি কাজ করে, বড় পপুলেশনে খুব একটা ইফেক্ট ফেলতে পারে না। জেনেটিক ড্রিফটের ফলে দেখ হঠাৎ জিন ফ্রিকোয়েন্সি পরিবর্তন হয়, এগুলো প্রত্যেকটা পয়েন্ট করতে হবে তোকে। জিন ফ্রিকোয়েন্সি জেনেটিক ড্রিফটের ফলে কোনো জিন সংখ্যা বাড়তেও পারে, আবার কোনো জিনের সংখ্যা কমতেও পারে। যেমন আমরা এই যে এইখানে দেখলাম ফুলটার ক্ষেত্রে হঠাৎ করে দেখ এখানে সিডাব্লিউর পরিমাণ বেড়ে যাচ্ছে, আবার পরবর্তীটা আবার সিআর এর পরিমাণ বেড়ে যাচ্ছে, আবার সিডাব্লিউটা নাই। তো জেনেটিক ড্রিফটের কারণে এটা হতে পারে। 3 নম্বর পয়েন্ট গেল। এবার দাঁড়া, হঠাৎ যে গোটা কোনো মিউটেশন শুধু পেতে পারে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। এবার এইটা আর এইটা 5 নম্বর পয়েন্টটা একবার স্টার মার্ক। দেখ এই জায়গাটায় দেখ আমাদের পপুলেশনে হেটেরোজাইগোট জীবের সংখ্যা অনেক বেশি না? প্রথমটার দিকে দেখ আমাদের হেটেরোজাইগোট জীবের সংখ্যা অনেক বেশি, উদ্ভিদের সংখ্যা এখানে। বা জেনেটিক ড্রিফটের ফলে যেহেতু বিশেষ কিছু অ্যালিলি সিলেক্ট হচ্ছে, তার জন্য আমরা আস্তে আস্তে ভেরিয়েশন কমে যাচ্ছে। জেনেটিক ড্রিফটের ফলে আমাদের একটা অ্যালিলি বেশি করে পাচ্ছি। তাহলে এগুলো সবগুলো কি হোমোজাইগোট, দুটো অ্যালিলি সেম সেম। তাহলে জেনেটিক ড্রিফট কি করে, হেটেরোজাইগোসিটি থেকে হোমোজাইগোসিটির দিকে নিয়ে যায়। এই যে এটা এই যে হেটেরোজাইগোট থেকে হোমোজাইগোট প্রাপ্তির দিকে নিয়ে যায়। এই পর্যন্ত পড়লেই তোর হবে। 5 নাম্বার পয়েন্ট 1 2 3 5 এগুলো হচ্ছে মেন। আর 6 নাম্বার পয়েন্ট কি এখন বুঝবি না, ওটা পরে আসবো তারপর। তাহলে এই নীতিটাও হয়ে গেল পড়ানো তোদের। তারপর হচ্ছে এই দিকে দেখ, এই যে লাস্ট এই জায়গাটা ভালো করে, এই যে এখানে পড়লি এ জিনের ফ্রিকোয়েন্সি
পরিবর্তিত হয়ে 0.5 থেকে 0.05 হচ্ছে, তাই না? এই দেখ, আগে কি ছিল, এই জিনের ফ্রিকোয়েন্সি কত ছিল, দুইটারই 0.5 করে ছিল, কিন্তু সেখান থেকে সামান্য সামান্য এখানে চেঞ্জ হলো বড় পপুলেশনে। দেখ, যদি এবার 0.5 থেকে এই চেঞ্জটাকে মাইনাস করিস, তাহলে খুবই সামান্য পরিমাণ পরিবর্তন হবে। এদের কিন্তু ছোট পপুলেশনের এর মানটা অনেক বেশি, ছোট পপুলেশনের এর মানটা অনেক বেশি, অনেকটাই পরিবর্তন হচ্ছে ছোট পপুলেশনের। এবার 0.05 থেকে তুই এইটা মাইনাস করলে অনেক কম চেঞ্জ হবে, কিন্তু যদি তুই এইটা মাইনাস করিস অনেকটা পরিবর্তন হবে। আগে ছিল তোমার 0.5, সেখান থেকে এটা মাইনাস করে দেখবি অনেক কম হচ্ছে, তুই যদি এটা নিচেরটা মাইনাস করিস অনেক বেশি পরিবর্তন হবে। ক্লিয়ার? তাই লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এবার কোন কোন অবস্থায় জেনেটিক ড্রিফট হয় সেগুলো সম্বন্ধে আমাদের এইখানে দেওয়া আছে। এবার এগুলো এক একটা করে পড়বো আমরা। 1 নাম্বার হচ্ছে পপুলেশন বটলনেক, এর সম্বন্ধে ডিটেলসে করতে হবে। এবার কোথায় গেল, এই আমাদের যেমন বোতলটার এই টোটালটা এত মোটা হয়, হঠাৎ করে গলাটা কি হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, ঠিক আমাদের পপুলেশনের মধ্যেও কখনো এরকম এরকম ঘটনা ঘটে। দেখা গেল এখানে দেখ কালার গুলো, দেখ এখানে সাদা, মানে এখানে কালার গুলো বোঝাচ্ছে যে ডিফারেন্ট অ্যালিল আছে একটা পপুলেশনের মধ্যে। সাদা অ্যালিল, কখনো দেখা যাচ্ছে কমলা, কখনো আবার নীল, বিভিন্ন ধরনের অ্যালিল আছে। কোনো কারণে দেখা গেল আমাদের এই নীল অ্যালিল গুলোর, মানে মনে কর একটা জায়গায় অনেক মানুষ বসবাস করে আছে, 1000 জন মানুষ মনে কর বসবাস করে আছে, কোনো কারণে মনে কর সুনামি হলো, 990 জন মনে কর মারা গেল, বাকি বাঁচলো কয়জন, 10 জন। এইবার এই যে দেখ এখানে মনে কর 1000 জন ছিল প্রথমটাতে, এবার এখানে সবাই 990 জন মারা গেল, বাকি মনে কর বাঁচলো 10 জন। এবার এই 10 জন যে বাঁচলো, এরাই এবার এদের মধ্যে মিলন করবে, মনে কর 10 জনের মধ্যে 5 জন ছেলে আর 5 জন মেয়ে, তাহলে এদের মধ্যেই মিলন হবে। মিলনের ফলে যে বাচ্চাগুলো হবে ওদের মধ্যে অ্যালিল গুলো কি হবে, এই 10 জনের অ্যালিল গুলো যা ছিল তাই হবে। তাদের যখন বাচ্চা হবে তাদের মধ্যে ওই অ্যালিল গুলোই থাকবে। এখানে কি হলো তাহলে, এই ঘটনাটাকেই আমরা বলছি পপুলেশন বটলনেক। যখন হঠাৎ করে আমাদের পপুলেশন সংখ্যা কমে যাচ্ছে এবং যারা বাঁচতেছে তারাই কেবলমাত্র মিলন করছে, তার মানে তাদের অ্যালিল গুলোই শুধু পপুলেশনে থাকছে। তাহলে এবার বল, এখানে কি অ্যালিল ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে কিনা? অবশ্যই হবে, কারণ যারা বাঁচলো কেবলমাত্র তাদের অ্যালিল গুলোই সিলেক্ট হবে। বুঝলি কিনা? ঠিক এই ফুলটার মতো এখানে অনেক ধরনের ভ্যারাইটি ছিল, তারপর হঠাৎ করে এই কেবলমাত্র লাল গুলোই দেখা গেল বেঁচে থাকলো। তাহলে এবার প্রজনন করবে কে? লাল গুলোই। তাহলে যে ফ্রিকোয়েন্সি প্রথমে দেখ আগে 0.7 ছিল, এবার হঠাৎ করে হয়ে গেল কত, 0.1। এটাও একটা হচ্ছে টাইপ অফ জেনেটিক ড্রিফট। এটাকে আমরা বলছি কি বোটলনেক ইফেক্ট, কারণ হঠাৎ করে পপুলেশন সংখ্যা কি হয়ে গেছে, কমে গেছে। ঠিক বোতলের যেমন গলাটা বা নেকটা হঠাৎ করে ছোট হয়ে যায়, এখানেও হঠাৎ করে ছোট হয়ে গেছে। বুঝলি কিনা? এবার পপুলেশন বোটলনেকের ফলে আমাদের কি হয়ে যায়, জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়। পপুলেশন বোটলনেকের একটা পারফেক্ট এক্সাম্পল আছে, তোদের বইয়ে দেখবি। এই দেখ, নর্দার্ন এলিফ্যান্ট সিল, নর্দার্ন এলিফ্যান্ট সিলের কিছু এক্সাম্পল আছে। এবার এই দিকে তাকা, দেখ লেট 80s এর আমাদের 2000 থেকে 20,000 থেকে 30,000 এলিফ্যান্ট সিল ছিল। এবার হঠাৎ করে এই যে স্কিন আর অয়েলের জন্য তাদেরকে প্রচুর পরিমাণে শিকার করা হয়, তারপর তাদের সংখ্যা অনেক কমে যায়। এই যে হঠাৎ করে বোতলের যেমন গলাটা ছোট হয়ে যায়, ঠিক ওরকম করে দেখ
18,000 20,000 30,000 থেকে মাত্র 20 থেকে 100টা। এবার এই সংখ্যা যখন কমে যায় তখন তারা শিকার করা বন্ধ করে। তার ফলে এই যে 20 থেকে 100 জন আছে তারাই প্রজনন করে, তাদের মধ্যেই মিলন হয় এবং যে বাচ্চাগুলোর সৃষ্টি হয় তাদের মধ্যে কি সেই অ্যালিলগুলোই থাকবে। তা প্রথমে যখন 20 থেকে 30,000 সিল ছিল তাদের মধ্যে নিশ্চয়ই ভ্যারিয়েশন অনেক বেশি থাকবে, কিন্তু ওই 20 থেকে 100টা যখন মিলন করে তাদের মধ্যে জেনেটিক ভেরিয়েশন অবশ্যই কম থাকবে, কারণ একই অ্যালিল সবার মধ্যে থাকবে। তাহলে এই দেখ, এই যে ভেরি স্মল পপুলেশন উইথ গ্রেটলি রিডিউস জেনেটিক ড্রিফট, তারপর যখন তারাই মিলন করলো এই দেখ সিলের সংখ্যা বেড়ে গেছে কিন্তু তাদের মধ্যে জেনেটিক ভেরিয়েশন অনেক কম। এবং এই নর্দার্ন এলিফ্যান্ট সিলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। কারণ কি, দেখা গেল যে এখানে মনে কর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে যত বেশি ভ্যারিয়েশন থাকবে সেখানে হোমোজাইগোট জীবের সংখ্যা নিশ্চয়ই বেশি থাকবে, আর হেটারোজাইগোট মনে কর কোনো রোগ সৃষ্টিকারী অ্যালিল আছে সেটা হচ্ছে প্রচ্ছন্ন এইচএইচ। এবার হোমোজাইগোট থাকলে স্বাভাবিক হবে, হেটারোজাইগোট থাকলেও স্বাভাবিক হবে। তো যখন অনেক জনসংখ্যা অনেক বেশি সেখানে হেটারোজাইগোট জীবের সংখ্যা বেশি হয়। এবার যখন দেখা গেল এই যে মাত্র বাঁচলো 20 থেকে 100 জন, তাদের মধ্যে দেখা গেল হেটারোজাইগোট জীবই বেশি করে বাঁচছে, হেটারোজাইগোট জীব বেশি করে বাঁচছে। তার ফলে তাদের যখন বাচ্চা হলো তাহলে তাদের বাচ্চাদের মধ্যে তো এই প্রচ্ছন্ন অ্যালিলটা আসার চান্স বেশি। দেখা গেল যখনই প্রচ্ছন্ন দুটো থাকে তখন রোগের পরিমাণ বাড়ে, তাহলে নিশ্চয়ই পরবর্তী জেনারেশনে বাচ্চাদের মধ্যে রোগের পরিমাণ বাড়বে, কারণ হেটারোজাইগোট থেকে হোমোজাইগোটের পরিমাণ বাড়ছে। এজন্য আমাদের বিভিন্ন মুসলিম যেগুলো কান্ট্রি আছে তারা যেহেতু নিজেদের মধ্যেই বিয়ে করে বেশি, পাকিস্তান বাংলাদেশ এগুলোর দিকে দেখ, আর নিজেদের মধ্যে বিয়ে করে, নিজেদের মধ্যে দেখা গেল হেটারোজাইগোট অ্যালিল আছে কোনো, এবার নিজেদের মধ্যে যেহেতু বিয়ে করে দুজন হেটারোজাইগোটের বিয়ের ফলে দেখা গেল হোমোজাইগোট একটা বাচ্চার সৃষ্টি হলো কোনো বৈশিষ্ট্য নিয়ে। তার জন্য নিজেদের মধ্যে বিয়ে করা ঠিক না। ব্যাপারটা বুঝলি এখানে এই বটল নেকের গল্পটা? ও স্যার ফুলের ছবিটা দেখান তো আরেকবার। এই যে ফুলের ছবিটাতে তো রেড, পিঙ্ক আর হোয়াইট হচ্ছে সেম সেম আছে, তাহলে তো ওরা যেই পরিমাণে মিলন করবে ওরাও করবে, তাহলে রেড এর পরিমাণটা কেন বাইরে গেল সবচেয়ে? নেচার দেখা গেল রেডটাকে বেশি সিলেক্ট করলো, সিলেক্ট করবে নেচার। তো দেখা গেল এমন একটা পরিবেশ সৃষ্টি হলো যেখানে লালগুলো বেশি গ্রোথ দেখাচ্ছে, তার জন্য কি লালদেরই সংখ্যা বাড়বে। তাহলে এটা কি বটল নেকের উদাহরণ হবে? অবশ্যই হবে। পপুলেশন বটলনেকের উদাহরণ কেন হবে না? কারণ প্রথম এই দেখ, এখানে টোটাল পপুলেশন সংখ্যা কি অনেক বেশি ছিল, মনে কর আমি ধরলাম এখানে 100টা ছিল বা 1000টা ছিল, তাদের মধ্যে দেখা গেল এবার 10 জন বাঁচলো, এবার 10 জনের মধ্যেই দেখা গেল মিলন হচ্ছে, তাহলে এটা বটলনেক হবে। এখানে তো বটলনেক কি এক ধরনের জেনেটিক ড্রিফটই, তো বটলনেকের ফলেও কি হচ্ছে, জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে না, সমঝা? হ্যাঁ, আমি ভাবলাম যে বটল নেক মানে তো আপনি বলেন যে যেটা বেশি পরিমাণে থাকবে সেটাই বেশি মিলন করবে সেটাই বেশি বাঁচবে, কিন্তু এখানে তিনটার অ্যামাউন্টের পরিমাণ তো সেমই আছে, তাহলে লালটা কেন হচ্ছিল ওটাই এখানে ভাবলাম। এখানে বোঝাচ্ছে যে তোর লালটাই সিলেক্ট হলো পরে, হুম। এইটাই। এবার এই বটলনেক তোরা বই থেকে কোথায় পড়বি, তাহলে বটলনেকও হচ্ছে কাইন্ড অফ জেনেটিক ড্রিফট। এই যে পপুলেশন বটলনেক, আমি তোদের এটা পড়লাম যে কোনো অস্বাভাবিক কারণে যদি প্রাণীদের সংখ্যা কমে যায় তখন তাকে বলবো বটলনেক। এবার বটলনেকের ফলে এই যে দেখ মিলন সঙ্গী সংখ্যা যেহেতু কমে যায় যার ফলে দেখা যায় জেনেটিক ড্রিফট, মানে জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন। এবার দেখা গেল এমন জীবগুলা বেঁচে গেল তারাই হেটারোজাইগোট, চান্স আছে প্রচ্ছন্নধর্মী মিলগুলা পরিমাণ বাড়ার। তাহলে বটলনেকের ফলেও আমাদের কি হয়, হেটারোজাইগোট থেকে আমাদের হোমোজাইগোসিটি রূপান্তর বেশি হয় এবং এর ক্ষতিকর প্রভাব আছে। এই যে যেমন আমি তোদের বললাম
নর্দার্ন এলিফ্যান্ট সিল। এবার আমাদের বাস্তব আর একটা তোদের উদাহরণ দিচ্ছি আমি, এই যে উদাহরণটা পড়বি, এটা এখান থেকে সংখ্যা কমে গেছে, তার ফলে পরে যখন তাদের মধ্যেই শুধু মিলন হয়, এই দেখ তাদের সংখ্যা বাড়ছে কিন্তু তাদের মধ্যে কোনো বৈচিত্র্য নেই, এবং ইমিউনো সিস্টেমে বিভিন্ন জিন হোমোজাইগোট অবস্থায় পরিণত হয়েছে, যার ফলে সিলগুলোর মধ্যে এই যে দেখ চর্মরোগ সৃষ্টি হচ্ছে। তাহলে চর্মরোগ সৃষ্টিকারী অ্যালিলটা এইচএইচ হয়ে গেছে, বুঝলি? এবার চিতাবাঘের সংখ্যাও কমার এটা একটা অন্যতম কারণ। এবার বর্তমানে আমাদের এদিকে যেটা সমস্যা বললাম বাস্তব, এই ছাগলের মধ্যে দেখবি আগেকার দিনে কি হতো, অনেক পাঠা ছাগল থাকতো চারিদিকে, কিন্তু এখন বেশিরভাগ পাঠাকে যেহেতু খাসি বানায় দেয়, গ্রামের এলাকায় দেখবি হয়তো 2000 মেয়ে ছাগলের মাঝখানে একটা পাঠা ছাগল আছে। এবার ওই একটা পাঠা ছাগলই সব মেয়ে ছাগলগুলোর সঙ্গে মিলন করে বেড়াচ্ছে, তাদের যে বাচ্চা হবে তার মধ্যে কোনো ভেরিয়েশন থাকবে না, ওই একটা মেলের ডিএনএ সব বাচ্চাগুলোর মধ্যে আছে। তাহলে কিছু বছর পর দেখবি যে ছাগলের মধ্যেও ভেরিয়েশন কমে গেছে এবং ওই ছাগলগুলোর মধ্যে সার্ভাইভাল ক্ষমতা কমে যাচ্ছে, দুর্বল হয়ে যাবে ছাগলগুলো আস্তে আস্তে। এটা একটা বাস্তব উদাহরণ। সমঝাও? এরপর পড়বি তোরা ফাউন্ডার ইফেক্ট। ওই জিন ফ্লো, তার একটা এক্সাম্পল হচ্ছে ফাউন্ডার ইফেক্ট। ফাউন্ডার ইফেক্ট মানেটা হচ্ছে, দেখা এইটা মানে এই ছবিটার দিকে দেখা, অরিজিনাল পপুলেশন, এখান থেকে দেখা গেল কয়েকজন, মনে কর এখানে 2 লাখ লোক আছে, এবার 2 লাখ লোকের মধ্যে দেখা গেল 200 জন এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে বসবাস করা শুরু করলো। এবার এই 200 জন তাদের মেইন পপুলেশন থেকে কোনো সংযোগ নাই, তাহলে কি এই 200 জনের মধ্যেই বিয়ে হবে, বাচ্চা হবে, 200 জনের আবার ওদের বাচ্চার মধ্যেই আবার মিলন হবে, তাহলে বল এখানেও কি অ্যালিল ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে না? হবে কি না? একটা নির্দিষ্ট অ্যালিলের সংখ্যাই বাড়বে। এটাকে বলবো ফাউন্ডার ইফেক্ট। যখন এক জায়গা থেকে কিছু মানুষ আরেক জায়গায় যায় এবং সেখানে গিয়ে তারা বসতি শুরু করে, এবং ওই বসতির মধ্যে তারা শুধু নিজেদের মধ্যেই মিলন করে, তখন কি দেখা যায়? আমাদের জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জ দেখা যায়। তাহলে ফাউন্ডার ইফেক্টও হচ্ছে একটা টাইপ অফ জেনেটিক ড্রিফট। এই দেখ সংজ্ঞাটা লেখা আছে, ফাউন্ডার ইফেক্ট ইজ এ টাইপ অফ জেনেটিক ড্রিফট দ্যাট অকার when small group of individual break away from a large population to form a new population, and new population has reduced genetic variation as compared to original. তো অরিজিনালে 2 লাখ লোক আছে, এখানে নিশ্চয়ই ভ্যারিয়েশন বেশি থাকবে, আর এখানে 200টা লোক, পরবর্তীতে যদি তাদের সংখ্যা বেড়েও যায়, 200 থেকে দেখা গেল 20,000 হলো, কিন্তু 20,000 হয়ে কি লাভ? তাদের মধ্যে ওই একই অ্যালিলই সবার মধ্যে আছে, নতুন কোনো নতুনত্ব কিছু নেই। এই যে জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলো, এটাকে বলবো ফাউন্ডার ইফেক্ট। একটা এক্সাম্পল আছে, এই ইউরোপের মধ্যে একটা জনগোষ্ঠী বসবাস করতো, তাকে বলছি আমরা কি অ্যামিস, এখানে কোথাও লেখা আছে আই থিঙ্ক, এই যে ইউরোপের মধ্যে বসবাস করতো অনেকে, তারা কি করেছে, এবার ইউরোপ থেকে আমেরিকায় বসবাস করতে শুরু করেছে, আমিস নামে একটা মানে জনগোষ্ঠী। এবার তারা আমেরিকার এই যে পেনসিলভেনিয়াতে গিয়ে বসবাস শুরু করেছে, তাদের মধ্যেই মিলন হবে। এবার তার ফলে কি হবে? তাদের বাচ্চারা যে হবে তাদের সঙ্গে আবার মিলন, আবার মেন কমিউনিটির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, তারা একদমই কি হচ্ছে, আইসোলেটেড। এবার তার ফলে বিভিন্ন সমস্যা দেখা যায়। কি কি সমস্যা? যেমন বিভিন্ন রোগ, যেগুলো নর্মাল পপুলেশনে অনেক কম, কিন্তু এই আমিসদের মধ্যে অনেক বেশি, কারণ ওই যে নিজেদের মধ্যেই মিলন করেছে, হোমোজাইগোট জিনের সংখ্যা কি হয়, বৃদ্ধি পেয়েছে। যেমন পলিড্যাকটাইলি, আঙুলের সংখ্যা নর্মাল 5-এর থেকে বেশি, এটাকে আমরা বলি কি, পলিড্যাকটাইলি। তারপরে এই যে দেখ এখানে একটা রোগের নাম দেওয়া আছে, এই যে এলিস ভ্যান কি প্রিভিল্ড সিনড্রোম। এই রোগে হৃৎপিণ্ডের মধ্যে না ছিদ্র দেখা যায়। নর্মালি এই রোগের পরিমাণ অনেক কম, প্রায় দেখা যায় যে 100 বছরে, তোদের বইয়েই আছে এটা, 100 বছরে কেবলমাত্র
50 জনের মধ্যে এই রোগটা দেখা যায়, কিন্তু এই আমিষদের মধ্যে প্রত্যেক 1000 জনের মধ্যে 43 জনের এই রোগটা দেখা যায়। এত হাই ফ্রিকোয়েন্সি কেন রোগটা? কারণ এদের মধ্যে ওই হোমোজাইগোট অ্যালিলের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বুঝলি? দাদা কি রোগটার নাম কি বললা? এই দেখ, এলিস ভ্যান ক্রিভেল্ট সিনড্রোম। এখানে কি হবে? হার্টে একটা ফুটো থাকবে। হার্টের উপরে ফুটো থাকে 2টা। আচ্ছা, এবার বইয়ে যদি তোরা দেখিস এই ঘটনাটাই বইয়ে আছে, সবার বইয়ে থাকবে এটা। এই যে এটা ফাউন্ডার ইফেক্ট, একটু পড়বি। এগুলো কিন্তু জেনেটিক ডিফেক্টের এক্সাম্পল। এই যে বৃহৎ পপুলেশন থেকে ছোট পপুলেশনে এদের মধ্যেই মিলন হবে। পেলস আর অ্যামিস তাদের মধ্যে যে এই যে রোগটার নাম এলিস ভ্যান ক্রিভেল্ট সিনড্রোম। এই লোকগুলোর মধ্যে কেমন বৈশিষ্ট্য দেখা যাবে? এই যে বেটে হবে, পলিডেকটাইলি, নখ দাঁত ঠিক মতো তৈরি হবে না, এবং এদের হৃৎপিণ্ডের মধ্যে এই দেখো ফুটো থাকে, এবং এই ধরনের সমস্যা এই যে 100 বছরে মাত্র 50 জনের মধ্যে দেখা যায়, কিন্তু এদের মধ্যে 43 জনের মধ্যে, 1000 জনের মধ্যে 43 জনের মধ্যে দেখা যায়। এছাড়া অন্য রোগ আছে, তোরা একটু পড়লি তোদের ফাটাফাটি পরীক্ষা এগুলো থেকে একদম ইজি কোশ্চেন দিবে। ক্লিয়ার? ওই একই গল্প বারবার এখানে দেওয়া আছে। তাহলে এই এখানে একটা জানি না কেন দিয়ে রাখছে, অ্যালোপেট্রিক স্পিসিয়েশন। কিভাবে নতুন প্রজাতি সৃষ্টি হয় সেটা সম্বন্ধে আমাদের অনেক থিওরি থাকে। অ্যালোপেট্রিক মানে যখন এই মনে কর একটা পপুলেশন, এখান থেকে কিছু জন আলাদা হয়ে গিয়ে একটা নতুন জায়গায় বসবাস করা শুরু করে, তখন কি হয় বলতো? দীর্ঘদিন বসবাস করার ফলে এদের ফ্রিকোয়েন্সি মেইনল্যান্ডে বসবাস করা জীবেদের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায়, তখন এটাকে আমরা নতুন প্রজাতি ভাবতে শুরু করি। এই ঘটনাটাকেই বলা হয় অ্যালোপেট্রিক স্পিসিয়েশন। ঠিক আছে? এইবার জিন ফ্রিকোয়েন্সি দেখ, তাহলে এই যে উপরে ছিল ফাউন্ডার ইফেক্ট করলাম, এবার করবো আমরা নন র্যান্ডম মেটিং। নর্মালি আমাদের পপুলেশনের র্যান্ডম মেটিং হয়। র্যান্ডম মানে যে কেউ যে কাউকে বিয়ে করতে পারে এবং তারপর মেট করতে পারে, এটাই হচ্ছে র্যান্ডম। আর যদি এটাতে বাধা দেয় তখন তাকে আমরা বলবো নন র্যান্ডম মেটিং। এবার মানে এখানে একজন আরেকজনকেই মানে তার কাছে অপশন নেই কোনো, যে আমি ওকে বিয়ে করব না বা ওকে, এখানে ওদের মধ্যেই বিয়ে করতে হবে, এরকম ব্যাপারটা। এটাকে আমরা বলবো নন র্যান্ডম মেটিং। এবার নন র্যান্ডম মেটিং আবার 2 ধরনের, একটা হচ্ছে তোমার পজিটিভ অ্যাসর্টিভ মেটিং, আর একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভটা কেমন? এখানে হচ্ছে দুজন একই বৈশিষ্ট্যের ব্যক্তি পরস্পরের সঙ্গে মিলন করে। যেমন সাধারণত দেখা যায় একজন ফর্সা মানুষ একটা ফর্সা ছেলে একটা ফর্সা মেয়েকেই বিয়ে করে, এটা হচ্ছে পজিটিভ অ্যাসর্টিভ মেটিং। দেখা গেল একটা লম্বা ছেলে সাধারণত কি একটা লম্বা মেয়েকেই বিয়ে করে, বা একটা বেটে ছেলে একটা বেটে মেয়েকেই বিয়ে করে। তাহলে যখন একই বৈশিষ্ট্য সম্পন্ন জীবেদের মধ্যে মিলন হবে তখন তাকে আমরা বলবো পজিটিভ অ্যাসর্টিভ মেটিং। কিন্তু যখন উল্টাটা হয়, এবার পজিটিভ অ্যাসর্টিভ মেটিং এর ফলে ভ্যারিয়েশনটা কম হয়, কম তৈরি হয়। কিন্তু যখন নেগেটিভ অ্যাসর্টিভ মেটিং মানে কি, মনে কর একটা লম্বা ছেলের সঙ্গে একটা বেটে মেয়ের বিয়ে হচ্ছে, এটাকে আমরা কি বলবো? নেগেটিভ অ্যাসর্টিভ মেটিং। চাহিদার বিপরীতে গিয়ে এখানে মেটিংটা হচ্ছে। বোঝা গেল এটা পজিটিভ আর পজিটিভ অ্যাসর্টিভ মেটিং আর নেগেটিভ। এবার চেঞ্জ হচ্ছে না কেন? এবার দেখ, এই বইয়ের মধ্যে অনেক লেখা আছে, এই ছকগুলোর দিকে তাকাবি কি বলছে। পজিটিভ অ্যাসর্টিভ মেটিং, এই যে দেখ এখানে কিছু জেনোটাইপের মধ্যে মিলন দেখা যাচ্ছে। দেখ তাহলে
দুইটা হোমোজাইগোট প্রোকোটের মধ্যে মিলন, এটা কি পজিটিভ অবশ্যই। অথবা হেটারোজাইগোটের মধ্যে মিলন, এটাও পজিটিভ। অথবা হোমোজাইগোট প্রচ্ছন্নের মধ্যে মিলন, এগুলো কি পজিটিভ অ্যাসর্টিভ মেটিং। পজিটিভ অ্যাসর্টিভ মেটিং হলে তাহলে এখান থেকে 4টা বাচ্চা কি হবে, এ এ এ এ এ এ এ এ, নিশ্চয়ই বাচ্চাগুলোর সৃষ্টি হবে। তাহলে দেখ, যদি এদের মধ্যে বিয়ে হয় এই জেনোটাইপই 4টা পাচ্ছিস, কিন্তু এদের মধ্যে যদি মিলন হয় 2টা সংকর পাবি, আর 2টা হচ্ছে তোর হোমোজাইগোট প্রোকোট, আর একটা কি হোমোজাইগোট প্রচ্ছন্ন। আর পরেরটার ক্ষেত্রে 4টাই কি পাবি, আমাদের স্মল এ পাবি। তাহলে কোনটাতে ভ্যারাইটিটা বেশি তৈরি হচ্ছে, মানে এখানে দেখ আমাদের হোমোজাইগোট জীবের পরিমাণ কি বৃদ্ধি পেল না, আর হেটারোজাইগোট জীবের পরিমাণ অনেক কম। তাহলে পজিটিভ যদি অ্যাসর্টিভ মেটিং হয় তাহলে তুই ভেরিয়েশন পাবি অনেক কম। এখানে ভেরিয়েশন মাত্র 17%, আর 42% টোটাল কত 84% হচ্ছে আমাদের কেমন কোন নো ভেরিয়েশন, তাদের বাবা মার মতোই আমরা ফেনোটাইপ পাচ্ছি। বুঝলি? কিন্তু যদি নেগেটিভ অ্যাসর্টিভ মেটিং হতো, নেগেটিভের ক্ষেত্রে আমরা কি জানি, এদের একটা প্রকোটের সঙ্গে একটা সংকরের মিলন, তাহলে এটা কি একই মিলন হচ্ছে না, বা একটা বেটের সঙ্গে একটা লম্বার মিলন, এটাও নিশ্চয়ই তাদের পছন্দর বিপরীতে হচ্ছে। এটাকে আমরা বলবো নেগেটিভ অ্যাসর্টিভ মেটিং। এবং নেগেটিভ অ্যাসর্টিভ মেটিং এ দেখ আমাদের হেটারোজাইগোটের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, মানে ভেরিয়েশন বাড়ছে, আর আমাদের কি হোমোজাইগোট জীবেদের সংখ্যা কমে যাচ্ছে। তাহলে যদি তুই ভ্যারাইটির ব্যাপারে ভাবিস তাহলে নেগেটিভ অ্যাসর্টিভ মেটিংটা ভালো। আর এর থেকেও ভালো হচ্ছে র্যান্ডম মেটিং। র্যান্ডম মানে এখানে যে কোনো জেনোটাইপ যে কারোর সাথে মিলন করতে পারে। তাহলে দেখ আমাদের এখানেও হেটারোজাইগোট জীবের সংখ্যা বাড়ছে, হ্যাঁ কি না রে? এবং হোমোজাইগোট জীবের সংখ্যা দেখ কমছে। কারো কোনো বক্তব্য আছে এখানে? পজিটিভ অ্যাসর্টিং মেটিং, নেগেটিভ অ্যাসর্টিং মেটিং এগুলো নিয়ে? স্যার এটা কি কোনো নির্দিষ্ট প্রজাতির ক্ষেত্রে হয়? সবার ক্ষেত্রেই same। মানে সবার ক্ষেত্রে যে কোনো একটা হতে পারে, নেগেটিভ পজিটিভ? হুম, আমাদের মধ্যেই ভাব না, বা অন্য কোনো জীবেদের মধ্যে ভাব। এখানে তোদের মানুষের এক্সাম্পল দেওয়া আছে, যেমন সবার ক্ষেত্রেই হচ্ছে। তাহলে হচ্ছে হোমোজাইগাস এ এটা সম্ভাব্য মিলনেও পড়ছে, তারপরে আবার হচ্ছে মানে হচ্ছে র্যান্ডমেও পড়ছে, আবার পজিটিভেও পড়ছে। হুম, এখানে তো তোর জেনোটাইপ গুলো যে দিয়ে যাস মিলন করাচ্ছে, জেনোটাইপটা তোর অ্যালিল কি, এখানে অ্যালিল গুলো তো তোর এই আছে না, এই অ্যালিল গুলো দিয়েই তোকে এখানে বোঝাচ্ছে যে এখানে 2টা লম্বার বিয়ে হয়েছে, এখানে 2টা শঙ্কর লম্বার বিয়ে হয়েছে, এখানে 2টা বেটের বিয়ে হয়েছে, এটা বোঝাচ্ছে। পরবর্তীতে তোকে বোঝাচ্ছে অ্যালিলগুলো দিয়ে বোঝাচ্ছে যে এখানে নেগেটিভের ক্ষেত্রে যেমন নিজের পছন্দের বিপরীতে একজন লম্বা মানুষের সঙ্গে একটা শঙ্করের বিয়ে, এটা নিশ্চয়ই কোনো পছন্দ হবে না। বা একটা বেটে মানুষের সঙ্গে একটা একটা শঙ্কর লম্বা মানুষের বিয়ে, এটা তো তোর তার পছন্দের বাইরে যাচ্ছে। এখানে অ্যালিগুলো দিয়ে উদাহরণ দিয়েছে যে কিভাবে নেগেটিভ অ্যাসর্টিভ মেটিং কাজ করে। এবং যত তুই ডিফারেন্টের মধ্যে মিলন করাচ্ছিস, তুই হেটারোজাইগোটের পরিমাণ কি পাচ্ছিস, বেশি পরিমাণে পাচ্ছিস। আচ্ছা আচ্ছা দাদা, তাহলে যদি আহ, ফর্সা ছেলে ফর্সা মেয়ের মধ্যে কিছু হয় তাহলে সেটা হবে পজিটিভ অ্যাসর্টিভ। হ্যাঁ, যদি হ্যাঁ, ফর্সা ছেলে কালো মেয়ের মধ্যে হয় তবে নেগেটিভ হবে। নেগেটিভ হবে। র্যান্ডমের ক্ষেত্রে কি হবে র্যান্ডমের ক্ষেত্রে তাহলে? যে কেউ যার সাথে বিয়ে করতে পারে, র্যান্ডম, কোনো সিলেক্টেড তাহলে না। আগের গুলো কি নিয়মে বাধা, মানে এটা করতেই হবে? আগের গুলোতে ক্ষেত্রে তোর বাধা আর কি, মানে এর সঙ্গে ওর বিয়ে দিয়েছে, ওর সঙ্গে ওর বিয়ে দিয়েছে, আচ্ছা এই জন্য তো বলছে নন র্যান্ডম। নন র্যান্ডম মানে এখানে ফর্সার সঙ্গে ফর্সারই বিয়ে করতে হবে, অপশন নেই ওর কাছে। আচ্ছা আর এই ধরনের ক্ষেত্রে ভেরিয়েশন কি থাকে, মানে কম হয়। এবার বইয়ে যদি আসিস, এগুলোই অনেক বড় করে দেওয়া আছে। এই যে দেখ অ্যাসর্টিভ মেটিং, এর মধ্যে আবার আছে তোর
এই যে পজিটিভ, এখানে দেখবি এই যে পছন্দের মানুষগুলি একই চারিত্রিক হয়, ফর্সা ফর্সার সঙ্গে, লম্বা লম্বার সাথে। যেমন এই যে দেখ, দুজন ফর্সা ফর্সার বিয়ে করেছে, বাচ্চাগুলো সব ফর্সাই হয়েছে। এই যে এখানে এই ছকটা দেওয়া আছে, খালি মনে রাখিস হেটেরোজাইগোটের পরিমাণ কি হচ্ছে, কমছে, মানে হোমোজাইগোসিটির পরিমাণ বেশি। আর যখন তোর এই যে নেগেটিভ অ্যাসর্টিভ মেটিং হয়, এই যে সেক্ষেত্রেও হেটেরোজাইগোটের পরিমাণ বাড়ছে। আর র্যান্ডম হলে তো এখানে তো হেটেরোজাইগোট বেশি থাকবেই থাকবে। ঠিক আছে, এবার এগুলোর এই যে ইনব্রিডিং এর কথা বললাম, যখন নিজেরা নিজেদের মধ্যে মিলন করে তখনই তাকে আমরা কি বলবো, ইনব্রিডিং। এবার ইনব্রিডিং খুব একটা ভালো না, কারণ ইনব্রিডিং করলে কি হয়, আমাদের এই যে জিনেদের মধ্যে হোমোজাইগোট অবস্থার পরিমাণ বেড়ে যায়, যার ফলে রোগ হওয়ার চান্স অনেক বেশি। তাই নিজের আত্মীয়দের মধ্যে বিয়েটা করতে যায়ও না। এখানে ওগুলোর সম্বন্ধেই গল্প দেওয়া আছে। বামনত্ব, এবার দেখ, নিশ্চয়ই একজন এই বামনত্ব পুরুষ একজন লম্বা মেয়ের সঙ্গে বিয়ে করতে যাবে না। ও কি করবে, একজন বামনত্ব মেয়েকেই বেছে নিবে। তারপরে তাদের বাচ্চার মধ্যে কি হবে, অবশ্যই বামনত্বই হবে, তাই তো। এই যে দেখ, বামনত্ব হচ্ছে একটা কি, এদের মধ্যে পজিটিভ অ্যাসর্টিভ মেটিং হয়, মানে এরা কেবলমাত্র নিজের পছন্দযুক্ত পুরুষ বা মহিলার মধ্যেই আমাদের হচ্ছে তোর বিয়ে করে, তার জন্যই এদের মধ্যে কি হয়, এই দেখ প্রচ্ছন্ন জিনগুলির হোমোজাইগোট অবস্থা প্রকাশ পায়, যার ফলে মারাত্মক জিন, লিথাল জিন, মানে যেই জিনগুলো ফলে একটা জীবের মানে তোর লাইফ স্প্যান কমে আসে, সেই জিনগুলো সক্রিয় হতে পারে। কেন? কারণ হোমোজাইগোট অবস্থা আসছে। হেটেরোজাইগোট থাকলে তো একটা প্রকট জিন ঠিকঠাক বা অ্যালিল ঠিকঠাক কাজ করছে। এগুলো হচ্ছে কিছু এক্সাম্পল কিসের, পজিটিভ অ্যাসর্টিভ মেটিং এর। এই দেখ, ইনব্রিডিং এর ফলে এই যে মানুষদের মধ্যে এরকম বিকলাঙ্গ শরীরে জন্ম নেয়, তার প্রধান কারণই হচ্ছে হোমোজাইগোসিটি। সমঝা? এই পর্যন্তই আমি আজকে পড়াবো। পরের দিন অঙ্ক করা, মানে কালকে অঙ্ক করানো হবে, হার্ডি উইনবার্গ। কিছুই না, তোরা এইটা যদি ওই জিন ফ্রিকোয়েন্সি, অ্যালিল ফ্রিকোয়েন্সি কি এগুলো যদি জানিস, তাহলে ওটা তোর কাছে জল ভাত। এবার যে তোদের কোশ্চিন দেখাই, একদম সোজা কোশ্চিন আসে। এই দেখ, আগের বারের কোশ্চিন এখান থেকে আগের বার মানে একটাই আসে, দেখবি কেমন কোশ্চিন। এইবার হয়তো একটু কঠিন দিবে, কিন্তু পড়ার লাইনগুলো তোকে পড়তে হবে, হ্যাঁ, বুঝতে হবে তোকে। মানে এই টপিকটা একটু মানে ঝামেলাদার, নর্মাল টপিকের মতো না, অনেক সময় নিয়ে তোকে পড়ে বুঝতে হবে, তবে গিয়ে বুঝবি এই পড়াটা। কোথায় গেল, এই একটা কোশ্চেন আগেবার দিছিল, নিচের কোনটি হার্ডি উইনবার্গ নীতিকে প্রভাবিত করে না? সবাই করে, এইখানে এই রিক্যাপিচুলেশনটা বাদে। এইটা কোশ্চেন আগেবার এই জায়গা থেকে আসছিল। আর একটা মনে হয় আমি দেখছিলাম, কোথায় গেল, নাই, ওই একটাই আসছে। তবে এইবার এখান থেকে কোশ্চেন দিবেই দিবে, বিশেষ করে ওই জেনেটিক ডিপ্টের বৈশিষ্ট্যগুলো, তাই ওগুলো একটু দেখো ভালো করে। তোরা কি বইয়ে দাগাই নিছিস না দাগায় পাঠাই দিব? পাঠাই দাও, পাঠাই দাও। ঠিক আছে। আর কালকে কিন্তু কোশ্চেন করতে দিব এখান থেকে, আমি কিন্তু কোশ্চেন বানাচ্ছি। এখন কি রাত্রেবেলা পড়বো? অবশ্যই পড়বো না। স্যার ঘুমাবো। আমি ও স্যার এনসিআরটি কবে পড়ানো হবে? তোর এনসিআরটি হ্যাঁ দাদা, এনসিআরটি
আমি মোড়ে ভূত হয়ে যাচ্ছি, তুই বিশ্বাস করবি না। আমি 5:30টায় শিলিগুড়ি থেকে বেরোচ্ছি আজকে, যাতে আমি সকালে 7:30 থেকে পড়াতে পারি। 7:30টায় পড়াইছি, তারপর বাড়ি আসলাম, আবার পড়াতে গেলাম। আমি 11:30 দিকে পড়াতে গেছি, আমি 8:30টার দিকে বাড়ি আসলাম। তুই ইমাজিন কর। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিতে পারতেছি না। চাইলে তোদের ক্লাসটা আমি বাদ দিতে পারতাম, কিন্তু ভাবলাম না, স্যার পড়াই দিই। কে আয় জিন্দেগি এটা কি স্যার, এটা কি রেকর্ডেড থাকবে? রেকর্ড আছে তো টোটাল, বারবার দেখবি গিয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।